বিশ্বের ইতিহাসে কিছু ঘটনা এমনভাবে সংঘটিত হয়েছে যা প্রথমে অজ্ঞাত বা রহস্যময় মনে হলেও পরে জানা গেছে যে তা ছিল একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ এমন একটি কৌশল যেখানে একটি দলের মাধ্যমে করা কোনো হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্য দল বা দেশের উপর চাপিয়ে দেওয়া হয়। এটি এক ধরনের রাজনৈতিক বা সামরিক ষড়যন্ত্র যা জনগণের সমর্থন আদায় করতে, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে বা যুদ্ধের অজুহাত তৈরি করতে ব্যবহৃত হয়। আজ আমরা ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে বিশ্লেষণ করব। ফলস ফ্ল্যাগ অপারেশনের ইতিহাস, কৌশল, প্রভাব এবং কিছু বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রাচীন ও মধ্যযুগে যাতায়াতের জন্য আজকের মতো বিমান, ট্রেন বা বাস ছিল না। দূরপাল্লার পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সমুদ্র পথকেই বেছে নেওয়া হতো। স্থলপথে দূরের পথ পাড়ি দেওয়া ছিল একসাথে বিপজ্জনক ও সময় সাপেক্ষ। তখন জাহাজেই ছিল মূল ভরসা। প্রাচীন ও মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের সিংহভাগ সম্পন্ন হয়েছিল সমুদ্রপথে। ব্যবসায়ী বা যাত্রীরা জাহাজে করে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতেন। তবে সমুদ্রপথ যে একেবারে নিরাপদ ছিল তা কিন্তু নয়। এই পথে জলদস্যুদের উৎপাত জনজীবনে আতঙ্ক তৈরি করত। হুট করে এসে সবকিছু ডাকাতি করে নিয়ে যাওয়া কিংবা জিম্মি করে মুক্তিপণ আদায় করত তারা। জলদস্যুদের সমুদ্রপথে দস্যুপনার একটি বিশেষ কৌশল ছিল। সাধারণত জলদস্যুদের দেখলেই জাহাজের নাবিকেরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তারা বন্ধু ভাবাপন্ন দেশের পতাকা জাহাজে টানিয়ে রাখা শুরু করলো, যাতে নাবিকেরা বুঝতে না পারে এটি জলদস্যুদের জাহাজ। এভাবে ছদ্মবেশ নিলে জাহাজের নাবিকদের কাছে অনায়াসে চলে যেতে পারত জলদস্যুরা। ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যাপারটি এভাবেই এসেছে। ছদ্মবেশে প্রতিপক্ষের উপর আক্রমণ চালানোকেই মূলত ফলস ফ্ল্যাগ অপারেশন বলা হতো। তাই বলা যেতে পারে যে ফলস ফ্ল্যাগ একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। এটি আধুনিক সময়ে ফলস ফ্ল্যাগ অপারেশনের অর্থ কিছুটা বদলে গিয়েছে। ফলস ফ্ল্যাগ অপারেশন একটি সামরিক বা রাজনৈতিক কৌশল যেখানে একটি দলের মাধ্যমে করা কোনো হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্য দল বা দেশের উপর চাপিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে হামলাকারী দলের উদ্দেশ্য থাকে জনমত তৈরি করা, আন্তর্জাতিক সমর্থন আদায় করা বা যুদ্ধ বা দমন নীতির বৈধতার সৃষ্টি করা। এটি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর কৌশল, কারণ এটি সাধারণ মানুষের জীবন বিপদের মধ্যে ফেলে এবং রাজনৈতিক পরিস্থিতি বা যুদ্ধের মতো সংকট তৈরি করে। ফলস ফ্ল্যাগ অপারেশনের কিছু মৌলিক উদ্দেশ্য রয়েছে। যুদ্ধ বা সামরিক সংঘর্ষ শুরু করা। অনেক সময় ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যবহার করা হয় একটি নতুন যুদ্ধ বা সংঘর্ষ শুরু করার জন্য। এটি শত্রু বা প্রতিবেশী দেশকে আক্রমণ করার অজুহাত তৈরি করতে সাহায্য করে। সরকারি স্বার্থ রক্ষা করা। কিছু ফলস ফ্ল্যাগ অপারেশন শুধুমাত্র সরকারের নিজের ক্ষমতা রক্ষা বা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, যেখানে জনগণকে ভুল পথে পরিচালনা করা হয়। আন্তর্জাতিক সমর্থন অর্জন করা। কোনো একটি দেশ বা গোষ্ঠী ফলস ফ্ল্যাগ অপারেশন করে এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে আন্তর্জাতিক সমর্থন পায় এবং অন্য দেশগুলোর কাছ থেকে নৈতিক বা সামরিক সহায়তা আদায় করতে পারে। জনমত নিয়ন্ত্রণ করা। ফলস ফ্ল্যাগ অপারেশন কখনো কখনো জনগণের সমর্থন বা জনমত পরিবর্তন করার জন্য করা হয়, বিশেষ করে যখন একটি শাসক দল বিপদে পড়ে এবং নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। ফলস ফ্ল্যাগ অপারেশন কিভাবে কাজ করে? ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো সাধারণত একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হয়। এখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুপরিকল্পিত এবং গোপনীয় হয়ে থাকে। প্রথম ধাপে শত্রু বা লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়। এটি হতে পারে একটি দেশ, গোষ্ঠী বা একটি নির্দিষ্ট জনগণ। দ্বিতীয় ধাপ, হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডটি গোপনে পরিকল্পনা করা হয়। হামলাটি এমনভাবে করা হয় যেন অন্য কোনো পক্ষ এর দায় নিতে বাধ্য হয়। তৃতীয় ধাপ, হামলার পর প্রচারের মাধ্যমে অন্য পক্ষের উপর দায় চাপিয়ে দেওয়া হয় এবং জনমত তৈরি করা হয় যাতে প্রকৃত হামলাকারীর পরিচয় গোপন থাকে। ফলস ফ্ল্যাগ অপারেশনের অতীত ইতিহাস। ফলস ফ্ল্যাগ অপারেশন বিশ্বের ইতিহাসে একাধিকবার সংঘটিত হয়েছে এবং প্রতিটি ঘটনার প্রভাব ছিল ব্যাপক। রেইখস্ট্যাগ ফায়ার 1933। জার্মানিতে হিটলারের যখন উত্থান ঘটেছে তখন কমিউনিস্টদের সাথে হিটলারের রাজনৈতিক দলের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। তখন জার্মানির রাস্তায় হিটলারের ডানপন্থীদের সাথে বামপন্থী জার্মান কমিউনিস্টদের সহিংসতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। হিটলার কমিউনিস্টদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর জন্য একটি অজুহাত খুঁজছিল। 27 ফেব্রুয়ারি 1933 সাল, বার্লিন, জার্মানি। রাত প্রায় 9টা। আচমকা আগুন জ্বলে ওঠে জার্মান সংসদ ভবনে। লাল হলুদ শিখা শহরের আকাশে দাউ দাউ করে ওঠে। পুলিশ ও নাৎসি বাহিনী ছুটে আসে। ধরপাকড় শুরু হয়। ভ্যান্ডার লুব্বে নামের একজনকে ধরা হয়। তার পকেটে পাওয়া যায় একখানা কমিউনিস্ট
প্রচারপত্র। এই আগুনে শুধু ভবন নয়, পুড়েছে গণতন্ত্র। হিটলার পরের দিন ঘোষণা করে এটা কমিউনিস্টদের ষড়যন্ত্র ছিল। সে আরো বলে আমাদের স্বার্থেই স্বাধীনতা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে এবং সেদিন থেকেই স্ট্যাক ফায়ার ডিক্রি জারি হয়। নাগরিক অধিকার স্থগিত করা হয়। বিরোধী দল বিশেষ করে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ও নেতাদের গ্রেপ্তার করা শুরু হয়। এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই 1933 সালের মার্চ মাসেই নাৎসি সরকার অ্যানাবলিং অ্যাক্ট পাশ করে, যা হিটলারকে সংসদ ছাড়া আইন বানানোর ক্ষমতা দেয়। এটি হিটলারকে একনায়কতন্ত্রে পরিণত করে। পরবর্তীতে জানা যায় হিটলারই এই পার্লামেন্টে আগুন লাগিয়েছিল। দেশের জনগণকে এটাই দেখানো হয়েছিল যে হিটলার যেহেতু প্রধানমন্ত্রী, সে তার সংসদ ভবনে কেন আগুন দিবে। এটা নিশ্চিতভাবে বিরোধী দল কমিউনিস্ট পার্টির কাজ। গালফ অফ টনকিন ইনসিডেন্ট 1964 সালে গালফ অফ টনকিন এলাকায় একটি মিথ্যা হামলার ঘটনা ঘটে, যা ভিয়েতনাম যুদ্ধের অজুহাত তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। মার্কিন নৌবাহিনী দাবি করেছিল যে উত্তর ভিয়েতনামের একটি নৌবাহিনী তাদের উপর হামলা করেছে। পরে এই ঘটনাটি উন্মোচিত হয় যে আসলে হামলাটি অতিরঞ্জিত বা মিথ্যা ছিল। এই ফলস ফ্ল্যাগ অপারেশনটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম যুদ্ধে সম্পূর্ণভাবে জড়িয়ে দেয়। অপারেশন নর্থ উডস 1962। মার্কিন সরকার কিউবা সরকারের বিরুদ্ধে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করে, যার লক্ষ্য ছিল কিউবার বিরুদ্ধে সামরিক আক্রমণ শুরু করা। এই অপারেশনের আওতায় মার্কিন সরকার নিজের দেশের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল, যা কিউবার উপর দায় চাপানো হতো। এটি একটি অসাধারণ ফলস ফ্ল্যাগ কৌশল ছিল, তবে প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই পরিকল্পনা বাতিল করেন, যার কারণে এই অপারেশনটি আর হয়নি, তবে এটি প্রকাশ হয়ে যায়। দ্য উইন্টার ওয়ার ফলস ফ্ল্যাগ 1939। 26 নভেম্বর 1939 সালে সোভিয়েত ইউনিয়ন একটি মিথ্যা ঘটনা সাজায়। তারা দাবি করে যে ফিনল্যান্ড তাদের সীমান্তে মেইনিলা গ্রামে গোলাবর্ষণ করেছে এবং এতে সোভিয়েত সৈন্য নিহত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন আরও অভিযোগ তোলে যে ফিনল্যান্ড 1932 সালের পারস্পরিক আগ্রাসন নিরোধ চুক্তি লঙ্ঘন করেছে, যদিও আসলে ফিনল্যান্ড কোনো আগ্রাসন চালায়নি। 1940 সালে এই যুদ্ধ শেষে ফিনল্যান্ডকে মস্কো শান্তি চুক্তি অনুযায়ী তাদের মোট ভূখণ্ডের প্রায় 11% সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করতে হয়। ফিনল্যান্ডের প্রায় 4 লাখ নাগরিক তাদের ঘর বাড়ি হারায় এবং অভ্যন্তরীণ শরণার্থী হয়ে পড়ে, কারণ তারা যে অঞ্চলগুলোতে বাস করত তা সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়। 22 এপ্রিল 2025। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলায় 26 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 25 জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় মুসলিম পনিওয়ালা, যিনি হামলাকারীদের থামাতে গিয়ে প্রাণ হারান, তা আমরা সবাই জানি। বর্তমানে এই হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে মোটামুটিভাবে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের হামলাটি নিয়ে আন্তর্জাতিকভাবে কোনো তদন্ত হয়নি। যেহেতু পাকিস্তানের সামরিক বাহিনীর পোশাক পরে কেউ হামলা চালায়নি, তাই পাকিস্তান সরকার এই হামলার জন্য দায় অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়, যা ভারত প্রত্যাখ্যান করে। আপাতদৃষ্টিতে এতটুকু বোঝা যায় এটি একটি সন্ত্রাসী হামলা, কিন্তু ভারত সরকার আন্তর্জাতিক কোনো তদন্ত ছাড়া এই হামলার জন্য পুরো একটি দেশকে ও একটি জাতিকে দায়ী করছে। ভারতের কিছু রাজনীতিবিদ এটিকে একটি সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে উল্লেখ করছে, কিন্তু এই হামলায় একজন স্থানীয় মুসলিম পনিওয়ালা নিহত হন। তিনি হামলাকারীদের থামাতে গিয়ে মারা যান। জম্মু ও কাশ্মীর একটি পর্যটক এলাকা। চলুন দেখে আসি 2023 ও 2024 সালে কতজন পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণে গিয়েছে এবং এর মধ্যে কতজন বিদেশি পর্যটক ছিল। কাশ্মীর অবজারভার ও বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 2,11,00,000 পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণে যায়। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 55,327 জন। 2024 সালে প্রায় 2,35,00,000 পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণে যায়। এর মধ্যে বিদেশি পর্যটক সংখ্যা ছিল 65,452 জন। এই পরিসংখ্যানগুলোতে বোঝা যায় পর্যটকদের বড় একটি অংশ ভারতের নাগরিক, আর ভারতে প্রায় 79.8% জনসংখ্যা হিন্দু। এই পরিসংখ্যান জম্মু ও কাশ্মীর সরকারের 2024-25 অর্থনৈতিক সমীক্ষা এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। ভারত সরকার আন্তর্জাতিক কোনো তদন্ত ছাড়া এই হামলার জন্য পুরো একটি দেশকে ও একটি জাতিকে দায়ী করছে। তাই এই হামলাটি ফলস ফ্ল্যাগ অপারেশন কিনা তা ভবিষ্যতেই বলে দিবে। আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রভাব। ফলস ফ্ল্যাগ অপারেশনগুলোর প্রভাব শুধু ইতিহাসে সীমাবদ্ধ থাকে না, বরং এর সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক পরিসরে দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। এর মাধ্যমে সাধারণ জনগণের উপর ভুল তথ্য চাপিয়ে দেওয়া হয়, যা তাদের মনোভাব এবং সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসে। ফলস ফ্ল্যাগ অপারেশনগুলি বহু ক্ষেত্রেই যুদ্ধ, দমননীতি, গণতন্ত্রের ক্ষতি এবং মানুষের জীবনের প্রতি বিপদের সৃষ্টি করে। আজকাল ফলস ফ্ল্যাগ অপারেশনগুলি কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এগুলো সাইবার আক্রমণ, বিশ্বব্যাপী রাজনৈতিক ষড়যন্ত্র, এমনকি মিডিয়া
মিডিয়া বা গণমাধ্যমের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেও ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটি আমাদের সমাজে চলমান একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে এবং এর প্রভাব এখনো অনেক মানুষের মনকে বিভ্রান্ত করে। ফলস ফ্ল্যাগ অপারেশন ইতিহাসের অন্ধকার দিকগুলোর মধ্যে একটি। এগুলো যে শুধুমাত্র রাজনৈতিক ও সামরিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে তা নয়, মানবতার প্রতি এক বৃহত্তম প্রতারণাও এই ফলস ফ্ল্যাগ। আমরা যদি এই অপারেশনগুলির বিষয়ে সচেতন না থাকি তবে ইতিহাস আমাদের জন্য একটি ধারাবাহিক মিথ্যার গল্প হয়ে দাঁড়াবে। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব আমাদের জীবনে এত গভীরভাবে প্রতিফলিত হয় যে ফলস ফ্ল্যাগ অপারেশন কখনো কখনো আমাদের কেবল বিভ্রান্ত করতে নয়, একটি সামরিক যুদ্ধ বা সংকটের পথ প্রশস্ত করতেও ব্যবহার করা হয়। আমাদের উচিত এরকম ষড়যন্ত্রের বিষয়গুলিকে অনুধাবন করা এবং তা থেকে সতর্ক থাকা।